ক্লাসে স্বাগতম। সাথে রয়েছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। বরাবরের মতোই আমার সাবজেক্ট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, বিষয় কোড 66462 এবং এটি ষষ্ঠ পর্ব সিভিলের একটি সাবজেক্ট। আজকে আমি অধ্যায় 10 শুরু করব। অধ্যায় 10-এর নাম সড়কের সেতু ও কালভার্ট। অধ্যায় 10 যেহেতু বড়, সুতরাং এই অধ্যায়কে দুটি ভাগে ভাগ করে আজকে এর প্রথম অংশটুকু কভার করা হবে এবং পরবর্তী ক্লাসে বাকি অর্ধেক কভার করা হবে। যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে: সেতু ও কালভার্টের পরিচিতি, সেতু ও কালভার্টের পার্থক্য, সেতু ও কালভার্ট নির্মাণের আদর্শ স্থান, সেতু কাঠামোর পরিচিতি, সেতু ও কালভার্টের শ্রেণীবিন্যাস, সেতু ও কালভার্টের ধরন নির্বাচনে প্রভাব বিস্তারকারী বিষয়, বন্যা নির্গমন, পানি প্রবাহের পথ, মাটি ক্ষয়ের গভীরতা ও ফ্রিবোর্ড, সেতু ও কালভার্টের মেরামত ও রক্ষণাবেক্ষণ। তবে এর ভেতরে আমরা আজকে আলোচনা করব এই কয়েকটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই সেতু ও কালভার্টের পরিচিতি। সেতু কি, কালভার্টই বা কি? কোনো রেলপথ বা অন্য কোনো প্রতিবন্ধকের দ্বারা বাধাপ্রাপ্ত হলে, এখানে একটু বানান ভুল হয়েছে। কোনো রেলপথ বা অন্য কোনো সড়ক, রেলপথ বা অন্য কোনো প্রতিবন্ধকের দ্বারা বাধাপ্রাপ্ত হলে প্রতিবন্ধকের কোনরূপ বিঘ্ন না ঘটিয়ে এর ওপর দিয়ে যানবাহন, পথযাত্রী ইত্যাদি পারাপারের পথ হিসেবে যে কাঠামো ব্যবহার করা হয় তাকেই সেতু বলা হয়। তাহলে সেতু হচ্ছে কি? কোনো গভীর জলাশয়ের উপর দিয়ে যানবাহন ও পথযাত্রী পারাপারের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় একে আমরা সেতু বলতে পারি। অথবা স্ক্রিনে দেখানোর সংজ্ঞা অনুযায়ী আমরা সেতুকে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো সড়ক, রেলপথ বা অন্য কোনো প্রতিবন্ধকের দ্বারা বাধাপ্রাপ্ত হলে প্রতিবন্ধকের কোনোরূপ বিঘ্ন না ঘটিয়ে এর উপর দিয়ে যানবাহন, পথযাত্রী ইত্যাদি পারাপারের পথ হিসেবে যে কাঠামো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেতু। অন্যদিকে কালভার্ট কি? কালভার্ট হচ্ছে সড়কের আড়াআড়ি পানি নিষ্কাশন এবং যানবাহন, পথযাত্রী ইত্যাদি পারাপারের জন্য অগভীর খাল, স্রোতস্বিনী, নালা ইত্যাদির উপর নির্মিত কাঠামোকে কালভার্ট বলা হয়। আসলে সংক্ষেপে যদি আমরা একেবারে বলি তাহলে সেতু অথবা কালভার্ট যেটাই বলি না কেন, দুইটা মূলত কিছুটা একই রকমই। সেটা হচ্ছে যে সড়কের আড়াআড়ি যদি কোনো নদী অথবা কোনো পানির কোনো জলাধার বা পানির নিষ্কাশন ব্যবস্থা যদি থাকে তাহলে সড়কের সেই অংশটুকু অতিক্রম করার জন্য আমরা একটা কাঠামো নির্মাণ করি, সেটাই সেতু অথবা সেটাই কালভার্ট। যদি সেটা বড় হয় তাহলে সেটা সেতু, অথবা ছোট হলে সেটা কালভার্ট। আমরা চিত্রে সেতু এবং কালভার্টকে দেখিয়েছি। উপরের যে চিত্রটা, এটা একটু যদিও একটু অস্পষ্ট, এটা একটি ব্রিজ, বা এটি একটি সেতু আর কি। সেতুর ইংলিশ হচ্ছে ব্রিজ। এখানে লেখা হয়েছে যে হংকং জুহাই ম্যাকাও ব্রিজ পৃথিবীর দীর্ঘতম ব্রিজ। এটি একটি পৃথিবীতে যতগুলো সেতু রয়েছে, ব্রিজ রয়েছে, তার ভিতরে সবচেয়ে দীর্ঘতম হচ্ছে এই ব্রিজটি, যেটা চিত্রে দেখানো হয়েছে। এটি চীনে অবস্থিত। চীনের হংকং শহর, জুহাই শহর এবং ম্যাকাও শহরকে এটি সংযোগ করেছে। তার নিচে আমরা একটি কালভার্ট দেখতে পাচ্ছি। তো সেতু এবং কালভার্টের পার্থক্য কি? এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি অনেকবারই পরীক্ষায় এসেছে। তো সেতু এবং কালভার্টের পার্থক্যগুলো এখানে আমরা একটু ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই দেখানো হয়েছে যে পার্থক্যের বিষয় এখানে রয়েছে, তারপরে রয়েছে সেতু, তারপরে কালভার্ট।
তো প্রথমে হচ্ছে অবস্থান। অবস্থান ভেদে সেতু এবং কালভার্টের পার্থক্য কি? গভীর জলাশয়, নদী, বড় খাল ইত্যাদির উপর সেতুর অবস্থান। পক্ষান্তরে সড়কের আড়াআড়ি পানি নিষ্কাশনের জন্য অগভীর নালা, খাল ইত্যাদির উপরে কালভার্টের অবস্থান। নৌ চলাচল। সেতুর নিচ দিয়ে নৌকা বা ছোট যে স্টিমার রয়েছে এগুলো চলাচল করতে পারে, অথবা বিভিন্ন ক্ষেত্রে জাহাজও চলাচল করতে পারে, কিন্তু কালভার্টের নিচে দিয়ে নৌযান চলাচল করতে পারে না। নির্মাণ কৌশল। সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচার আলাদাভাবে নির্মিত। সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচার একই সাথে নির্মিত। মেঝে নির্মাণ। সেতুর জন্য মেঝে নির্মাণ করা হয় না। এই মেঝে বলতে বোঝাচ্ছে যে পানির ভেতরে অর্থাৎ সেতুর নিচের অংশে একটি মেঝের মতো কাঠামো নির্মাণ করা হয়, কিন্তু সেতুর ক্ষেত্রে এটা নির্মাণ করা হয় না, বাট কালভার্টের ক্ষেত্রে এটা নির্মাণ করা হয়। স্প্যান দৈর্ঘ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্থক্যটা স্প্যান দৈর্ঘ্য, এটা দিয়ে মূলত আমরা সেতু এবং কালভার্টকে আইডেন্টিফাই করি। তো সেতুর স্প্যান দৈর্ঘ্য হচ্ছে 6 মিটারের অধিক। 6 মিটার বা আমরা 20 ফিট বলতে পারি, 20 ফিটের অধিক। পক্ষান্তরে কালভার্টের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটারের কম বা 20 ফিটের কম। সাইট নির্বাচন। মৃত্তিকার পরীক্ষা নিরীক্ষা, নদীর গতিপথ ইত্যাদি তথ্য অনুসন্ধান করতে হয়। সেতুর সাইট নির্বাচন করার জন্য অনেকগুলো বিষয়ের তথ্য অনুসন্ধান করতে হয়, সেই বিষয়গুলো আমরা পরে দেখব। যদিও এখানে সংক্ষেপে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান করতে হয়, যার মধ্যে রয়েছে মৃত্তিকার পরীক্ষা নিরীক্ষা, নদীর গতিপথ ইত্যাদি। পক্ষান্তরে কালভার্টের জন্য সাধারণ তথ্যাবলীর উপরই নির্ভর করা যায়। বিশদভাবে বা বিস্তারিতভাবে কালভার্টের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন নেই। স্প্যান সংখ্যা। সেতুর স্প্যান সংখ্যা একাধিক, কিন্তু কালভার্টের স্প্যান সংখ্যা হচ্ছে সাধারণত একটি। যেহেতু কালভার্ট দৈর্ঘ্যে ছোট, সুতরাং এর স্প্যানও একটি হয়ে থাকে। আমার কথা শুনতে অথবা অন্য কোনো প্রবলেম হচ্ছে না আশা করি। তোমরা যারা লাইভ শুনছো তারা কোনো প্রবলেম হলে একটু কমেন্টে জানাবে দয়া করে। স্যার, আপনার সাথে যোগাযোগের জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার কিংবা মেইল আইডি ডেসক্রিপশনে দিলে খুব ভালো হতো। আচ্ছা, ডেসক্রিপশনে মেইল আইডি দেওয়া যেতে পারে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়াটা কিছুটা আসলে নিয়ম বিরুদ্ধ। তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্টের মেইল দিয়ে দেব। আচ্ছা, আবার আমরা পড়াশোনায় ফিরে যাই। সেতু ও কালভার্ট নির্মাণের আদর্শ স্থান। আমরা কোথায় সেতু এবং কালভার্ট নির্মাণ করতে পারি, তার জন্য আদর্শ স্থানের জন্য আমাদের যে বিষয়গুলো বিবেচনা করতে হবে, নদী বা জলস্রোতের সোজা অংশে। উজানে ও ভাটিতে পর্যাপ্ত দৈর্ঘ্য রেখে সেতুর অবস্থান নির্বাচন করতে হবে। এতে সেতু অংশে নদীতে সুষম প্রবাহ থাকবে, পার ও তলদেশের ক্ষয় কম হবে এবং প্রবাহে ঘূর্ণনের সৃষ্টি হবে না। নদীও তাহলে আমরা যে প্রথম পয়েন্টে কথা বলছিলাম যে নদী বা জলস্রোতের সোজা অংশ যদি আমরা নির্বাচন করি, সেক্ষেত্রে আমরা যে সুবিধা পাব যে নদীর যে প্রবাহ সেটা বিঘ্নিত হবে না, পাড়ের অথবা তলদেশের ক্ষয়ক্ষতি কম হবে, যেটাকে ইংলিশে ইরোশন বলা হয়, এটা কম হবে, এবং পানি প্রবাহের ঘূর্ণন বা ইংলিশে স্কাউরিং বলা হয়, এটা সৃষ্টি হবে না। উপযোগী ভিত্তিতে সেতুর স্থান এমন স্থানে নির্ধারণ করতে হবে যেন ওই স্থানের মৃত্তিকা ভৌগোলিক দিক হতে নিখুঁত
ফল্ট জোন হতে দূরে, ভিত্তির মাটি অ্যাবাটমেন্ট ও পায়ারের ভিত্তির উপযোগী এবং মাটির ক্ষয়প্রাপ্তির সম্ভাবনা না থাকে। কোনো স্থান সকল দিকের বিবেচনায় সেতুর উপযোগী হলেও শুধুমাত্র ভিত্তি অনুপযোগী হলে তা নির্বাচন করা যাবে না। ভিত্তি খুব গুরুত্বপূর্ণ অংশ যে কোনো কাঠামোরই, সেটা সেতু হোক অথবা বিল্ডিং হোক। তো দেখা যাচ্ছে যে যদি সব কিছু ঠিক থাকে কিন্তু ভিত্তির জায়গা যদি উপযুক্ত না হয় তাহলে সেই সমস্ত জায়গায় সেতু নির্বাচন করা যাবে না। 3 নম্বরে রয়েছে দৃঢ় ও স্থায়ী পার। যেখানে নদীর পাড়ে স্থায়ী ও দৃঢ় ওই স্থানে সেতুর অবস্থান নির্বাচন করতে হবে। ঘূর্ণিস্রোত মুক্ত ও প্রবাহ বেগ। নদীর যে অংশে স্বাভাবিক প্রবাহ বিদ্যমান এবং ঘূর্ণি প্রবাহের সম্ভাবনা থাকে না ওই স্থানে সেতুর স্থান নির্ধারণ করতে হবে। অন্যথায় ঘূর্ণিস্রোত মুক্ত স্থানে যদি আমরা সেতুর অবস্থান নির্ণয় করি তাহলে এই ঘূর্ণি স্থান কি করবে, সেতুর আশেপাশের মাটিকে অথবা সেতুর নিচের মাটিকে সে ক্ষয় করে ফেলবে, যেটা ধীরে ধীরে সেতুটাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে। অনুমোদিত প্রবাহ বেগের চেয়ে অধিক প্রবাহ বেগের স্থানে সেতুর অবস্থান নির্ধারণ করা যাবে না। অনুমোদিত প্রবাহ বেগ বলতে পানির প্রবাহ বেগের কথা বলা হচ্ছে। পানি একটি নির্দিষ্ট বেগে প্রবাহিত হয়, কোনো সময় সে বেগটা অনেক বেশি থাকতে পারে, কোনো সময় সে বেগটা কম থাকতে পারে। তো প্রতিটা সেতুকে অবশ্যই পানির একটি নির্দিষ্ট বেগ মাথায় রেখে ডিজাইন করা হয়। তো সেই বেগের চেয়ে অধিক বেগে সেতুকে অধিক বেগে যেখানে পানি প্রবাহিত হয় সেরকম জায়গায় সেতুকে নির্মাণ করা যাবে না। সেতুর দৈর্ঘ্য ও বন্যা সীমা। যে স্থানে নদী বা জলাশয় সংকীর্ণ এবং পাড়ের উচ্চতা সর্বোচ্চ বন্যা সীমা হতে উপযোগী উচ্চতায় অবস্থান করে ওই স্থানে সেতুর দৈর্ঘ্য ন্যূনতম হবে এবং এরূপ স্থানে সেতুর অবস্থান নির্বাচন করাই উচিত। সর্বোচ্চ বন্যা তলের সাথে আমাদের একটি শব্দ রয়েছে, খুব পরিচিত একটি শব্দ, সেটাকে আমরা HFL বলি বা হাইস্ট ফ্লাড লেভেল। HFL হাইস্ট ফ্লাড লেভেল বা সংক্ষেপে আমরা HFL বলে থাকি। এর বাংলা অর্থ হচ্ছে যে সর্বোচ্চ বন্যাতল। সর্বোচ্চ বন্যাতল মাথায় রেখে আমাদেরকে সেতুর জন্য স্থান নির্বাচন করতে হবে, কারণ আমরা এমন স্থানে সেতুকে স্থাপন করব না, সেতু নির্মাণ করব না যে বন্যা হলে সেই জায়গাটা যেন ডুবে না যায়। অ্যাপ্রোচ সড়ক হচ্ছে সেতুর দুই পাশে যে সংযোগ সড়ক রয়েছে এটাকে অ্যাপ্রোচ সড়ক বলা হয়। অ্যাপ্রোচ সড়ক নির্মাণে সাশ্রয়ী, অ্যাপ্রোচ প্রতিবন্ধকতা মুক্ত। প্রতিবন্ধকতা যেমন পাহাড় হইতে পারে ও গণ অসন্তোষের কারণ মুক্ত। অ্যাপ্রোচ নির্মাণে কম পরিমাণ জমি দখলে আনতে হবে। এরূপ স্থানে সেতুর স্থান নির্ধারণ করাই অধিকতর শ্রেয়। সড়কের সাথে একই সরল অ্যালাইনমেন্ট। আমরা যে সেতুটাকে নির্মাণ করব সেটা এমন স্থানে নির্মাণ করতে হবে যেন সেতুর কেন্দ্ররেখা বা অ্যালাইনমেন্ট এবং সড়কের অ্যালাইনমেন্ট একই রেখায় হয়। অ্যাপ্রোচে বাঁক। সেতুর অ্যাপ্রোচ সড়কে কম ব্যাসার্ধের বাঁক দেওয়া যাবে না। বাঁকটা কি করতে হবে, বেশি ব্যাসার্ধে দিতে হবে। বেশি ব্যাসার্ধের বাঁক দিলে সাইড ডিস্টেন্স, যেটা দৃশ্যমান দূরত্বটাও বেশি হবে, গাড়ি চলাচল নির্বিঘ্নে করতে পারবে। নদ নদী নিয়ন্ত্রণ কাজ। সেতুর স্থান নির্ধারণে সতর্কতার সাথে অধিক ব্যয়ের নদ নদী নিয়ন্ত্রণ কার্য করার ঝুঁকি পরিহার করে সেতুর স্থান নির্ধারণ করতে হবে। এমন জায়গায় আমরা সেতুটাকে নির্মাণ করব না যেন নদী শাসন বা নদ নদী নিয়ন্ত্রণ করতে আমাদের অধিক ব্যয় হয়। পানির নিম্নস্থ নির্মাণ। পানির নিম্নস্থ নির্মাণ বলতে বোঝাচ্ছে যে পানির নিচে নির্মাণ, আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন যেটাকে বলে। যথাসম্ভব ন্যূনতম পানির নিম্নস্থ নির্মাণের উপযোগী স্থানে সেতুর অবস্থান নির্বাচন করতে হবে। এমন স্থানে সেতুকে নির্মাণ করতে হবে যেন পানির নিচে খুব কম কাজ করতে হয়, কারণ পানির নিচে কাজ করাটা যে অত্যন্ত ঝামেলাপূর্ণ এবং সেটা অধিক ব্যয়সাধ্য। স্পিল জোন।
স্পিল জোনের যথাসম্ভব দূরে ভাটির দিকে সেতুর অবস্থান নির্ধারণ করাই উত্তম। যেহেতু সেতুর জন্য আদর্শ স্থান নির্ধারণ সত্যিকার অর্থে দুষ্কর, তাই যে ক্ষেত্রে সর্বাধিক অনুকূল পরিবেশ ও সেতুর নিরাপত্তার জন্য হুমকি না থাকে, ওই স্থানেই সেতু নির্মাণের স্থান নির্ধারণ করা যুক্তিযুক্ত। সেতু কাঠামোর পরিচিতি। সেতুর কাঠামো দুই ভাগে বিভক্ত। একটি তোমরা দেখতে পাচ্ছ সাবস্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে সুপার স্ট্রাকচার। সাবস্ট্রাকচারের ভিতরে আবার অনেকগুলো এলিমেন্ট বা অনেকগুলো অংশ রয়েছে: ভিত্তি, পায়ার, অ্যাবাটমেন্ট, উইং ওয়াল, অ্যাপ্রোচ। আমরা সবগুলোকে বিস্তারিত দেখব। ভিত্তি কাঠামোর এই অংশটি সরাসরি মাটির উপর অবস্থান করে এবং এর উপর আগত ভার মাটিতে স্থানান্তর করে। র্যাফট, পাইল, কেশন ভিত্তি ও অয়েল ভিত্তি সাধারণত সেতুতে ব্যবহৃত হয়। আমরা জানি যে ভিত্তি যে কোনো কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটি কাঠামোর সমস্ত লোডকে বহন করে এবং সেটা তার নিচের মাটিতে স্থানান্তর করে। তো এখানে 4 ধরনের ভিত্তির কথা বলা হয়েছে, যে র্যাফট ভিত্তি, পাইল ভিত্তি, কেশন ভিত্তি ও অয়েল ভিত্তি। তো আমরা এই ভিত্তিগুলোর চিত্র সহ এগুলোকে একটু দেখব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে র্যাফট ভিত্তি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টি স্বতন্ত্র কলাম ফুটিংকে একটি বিম দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। এটার নামই হচ্ছে র্যাফট ভিত্তি। পাইল ভিত্তি, তোমরা সবাই মোটামুটি পাইল ভিত্তির সাথে পরিচিত। যখন মাটিতে প্রয়োজনীয় ভার বহন ক্ষমতা পাওয়া যায় না, তখন পাইল দেওয়া হয়। এটা একটি কলাম দেখতে পাচ্ছি আমরা উপরে। একটি কলামের নিচে বেশ কয়েকটি পাইল থাকতে পারে, অথবা 2টি 3টি, একটি পাইলও থাকতে পারে। এখানে দেখানো বেশ কয়েকটি পাইল দেখানো হয়েছে। এখানে পাইলের উপর একটি রয়েছে কি, এটাকে বলে পাইল ক্যাপ, একটি স্ল্যাবের মতো অংশ, পাইল ক্যাপ। তার উপরে রয়েছে কলাম। কেশন ভিত্তি, এখানে দেখানো হয়েছে যে কেশন ভিত্তি, it is the foundation used for the construction of bridge piers in very deep water. অনেক নিচে, পানির নিচে কাজ করতে হলে কেশন ফাউন্ডেশন ইউজ করা হয়। সর্বশেষ রয়েছে আমাদের অয়েল ফাউন্ডেশন বা অয়েল ভিত্তি। চিত্রে একটি অয়েল ভিত্তিকে দেখানো হয়েছে। এখানে অয়েল ভিত্তির একটি প্ল্যান দেখানো হয়েছে। অয়েল ভিত্তির এখানে সেকশন দেখানো হয়েছে। সাবস্ট্রাকচার দেখছিলাম আমরা, এতক্ষণ আমরা ভিত্তি দেখলাম, এখন আমরা পায়ার দেখব। বহু স্প্যান বিশিষ্ট সেতুর মধ্যবর্তী সাপোর্টগুলোকে পায়ার বলে। এর উচ্চতা অ্যাপার্টমেন্টের সমান বা কিছুটা কম হয়ে থাকে। এই যে একটি চিত্রে একটি সেতু দেখানো হয়েছে, এই যে কলামের মতো যে অংশটা, এটার নামই হচ্ছে পায়ার। এই যে এখানে দেখানো হয়েছে যে এই অংশটাকে পায়ার বলা হচ্ছে। পায়ারের উপরে যে অংশটা, এটা হচ্ছে পায়ার ক্যাপ। একইভাবেই এই যে নিচের অংশগুলো পাইল, পাইলের উপরে যে স্ল্যাবের মতো অংশ, এটা হচ্ছে যে পাইল ক্যাপ। অ্যাবাটমেন্ট সেতুর ও সুপার স্ট্রাকচারের প্রান্তীয় সাপোর্টকে অ্যাবাটমেন্ট বলে। সাধারণত সকল ধরনের সেতুরই অ্যাবাটমেন্ট থাকে। অ্যাবাটমেন্ট, এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি সেতু। এই সেতুর এই পাশে একটি প্রান্তীয় একটি সাপোর্ট রয়েছে, আবার এই পাশেও একটি সাপোর্ট রয়েছে, যদিও সেটা দেখা যাচ্ছে না। এই দুটো সাপোর্টকেই অ্যাবাটমেন্ট বলে। উইং ওয়াল, ঠেস দেওয়ালের ন্যায় অ্যাপার্টমেন্টের পেছনের অ্যাপ্রোচ বাঁধের মাটিকে ঠেস দিয়ে রাখে। এই যে আমরা এই সেতুটা, ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজের এই যে এই ওয়ালটা, এই তির্যক ওয়াল, এই পাশে তির্যক ওয়াল দেখা যাচ্ছে, ঠিক বিপরীত পাশে দুটি তির্যক ওয়াল রয়েছে। এই তির্যক ওয়ালগুলোই হচ্ছে উইং ওয়াল। আর এই ওয়ালের নিচে এই যে নিচের অংশ, যে সেতুর 2 প্রান্তে যে অংশটুকু রয়েছে সড়কের আড়াআড়ি, এটা নামই হচ্ছে অ্যাপার্টমেন্ট, যেটা আমরা একটু আগে কথা বললাম।
অ্যাপ্রোচ, সেতুর সাথে সড়ক বা রেলপথের সংযোগকারী অংশ। সেতুর দুই পাশেই যে সংযোগকারী অংশটুকু রয়েছে, যে সড়কটুকু রয়েছে সংযোগকারী সড়ক, এটার নামই হচ্ছে অ্যাপ্রোচ। সুপারস্ট্রাকচার, সুপারস্ট্রাকচারের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা ইতিপূর্বে বলেছি, যে আমাদের রয়েছে প্যারাপেট, রোডওয়ে, তারপরে গার্ডার, আর্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এটা হচ্ছে গার্ডার, দুই পাশে, এই পাশে একটা গার্ডার রয়েছে, আবার এই পাশে একটি গার্ডার রয়েছে। তারপরে প্যারাপেট, সেতুর দুই পাশে রেলিং এর মতো যে অংশটা, সেটা হচ্ছে প্যারাপেট। ডেক, ডেক বা রোডে আমরা যেটাই বলি না কেন, যে দিক দিয়ে গাড়ি চলাচল করে, এটা হচ্ছে ডেক। সেতুর শ্রেণীবিন্যাস, বিভিন্ন প্রকারের সেতু রয়েছে, সেই প্রকারটা সেতুর উদ্দেশ্য অনুসারে হতে পারে, নির্মাণ সামগ্রী অনুসারে, স্থায়িত্বতা অনুসারে, মেঝের আপেক্ষিক অবস্থান অনুসারে, সুপারস্ট্রাকচারের ধরন অনুসারে। আমরা প্রতিটা শ্রেণীবিন্যাসেরই বিস্তারিত দেখব। সেতুর উদ্দেশ্য অনুসারে, উদ্দেশ্য অনুসারে সেতু কত প্রকার? উদ্দেশ্য অনুসারে সেতু চার প্রকার। একটা হচ্ছে যে রেল সেতু, সড়ক সেতু, পায়ে চলা সেতু, তারপর সেচ সেতু বা অ্যাকুইডাক্ট। রেল সেতু, কোন সেতুর উপরে যদি রেল লাইন থাকে তাহলে সেটাকে রেল সেতু বলি আমরা। সড়ক সেতু, সাধারণভাবে যে সেতুগুলোর মধ্যে বাস ট্রাক চলাচল করে সেগুলো হচ্ছে সড়ক সেতু। পায়ে চলা সেতু, ছোট্ট পরিসরে যেগুলোতে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারে, অথবা ভ্যান, সাইকেলের মতো ছোট পরিবহন চলাচল করে, পায়ে চলা সেতু। আরেক ধরনের সেতু রয়েছে সেচ কাজ পরিচালনার জন্য এক ধরনের বিশেষ সেতু রয়েছে, যেটাকে ইংলিশে অ্যাকুইডাক্ট বলা হয়। নির্মাণ সামগ্রী অনুসারে সেতুটাকে কি দিয়ে নির্মাণ করা হচ্ছে, কোন সামগ্রী দিয়ে, এর উপর ভিত্তি করে সেতুর একটি শ্রেণী বিন্যাস রয়েছে। কাঠের সেতু, যদি কাঠ দিয়ে নির্মাণ করা হয় তাহলে কাঠের সেতু। ব্রিক দিয়ে নির্মাণ করা হলে মেশনারি সেতু। ইস্পাতের যদি সেতু হয়ে থাকে তাহলে সেটাকে ইস্পাতের সেতু বলতে পারি আমরা। আর সচরাচর আমরা যে সেতু দেখি সেটা হচ্ছে আরসিসি সেতু অথবা প্রিস্ট্রেস কংক্রিটের সেতু হইতে পারে। তারপর সেতুর শ্রেণীবিন্যাস আমরা দেখছিলাম স্থায়িত্বতা অনুসারে। এখন দেখব স্থায়ী সেতু, অস্থায়ী সেতু, সকল ধরনের টিম্বার সেতু, সকল ধরনের কজওয়ে সেতু, শুধুমাত্র স্থানান্তরযোগ্য ইস্পাত সেতু এবং ভাসমান সেতু। মেঝের আপেক্ষিক অবস্থান অনুসারে ডিপ ব্রিজ এবং থ্রু ব্রিজ। সুপারস্ট্রাকচারের ধরন অনুসারে আর্চড ব্রিজ, গার্ডার ব্রিজ, ট্রাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ। আর্চ ব্রিজ বা আর্চ সেতু এখন সাধারণত দেখা যায় না, প্রাচীন সেতুগুলো সাধারণত এরকম হয়ে থাকে। যদি সেতুর উপরে আর্চ আকৃতি থাকে তাহলে সেটাকে আমরা আর্চ ব্রিজ বলি। এছাড়াও সেতুটাতে যদি গার্ডার ইউজ করা হয় তাহলে সেটাকে গার্ডার ব্রিজ বলতে পারি। ট্রাসের সেতু হলে সেটাকে আমরা ট্রাস ব্রিজ বলতে পারি। কেবলের সেতু বা তারের সেতু, ওয়্যার সেতু যদি থাকে সেটাকে আমরা সাসপেনশন বলি। পাহাড়ি এলাকায় সাধারণত থাকে এটা। কালভার্টের শ্রেণীবিন্যাস এখন দেখবো। এতক্ষণ আমরা সেতুর শ্রেণীবিন্যাস দেখলাম, এখন আমরা দেখব কালভার্টের শ্রেণীবিন্যাস। কালভার্ট কত প্রকার হয়ে থাকে? কালভার্ট চার প্রকারের: বক্স কালভার্ট, পাইপ কালভার্ট, তারপর স্ল্যাব কালভার্ট, আর্চ কালভার্ট। আমরা কালভার্টের শ্রেণীবিন্যাস দেখলাম এবং এখন প্রতিটা ভাগ নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বক্স কালভার্ট। বক্স কালভার্ট এক বা দুই স্প্যানের হয়ে থাকে। বক্স কালভার্ট কিসের তৈরি? এটা মেশনারি তৈরি হয়ে থাকে, অর্থাৎ ইটের তৈরি হয়ে থাকে। পাশে রেলিং থাকতেও পারে অথবা
রেলিং নাও থাকতে পারে। তবে রেলিং থাকাটাই সুবিধাজনক, কারণ রেলিং না থাকলে হয়তো সেখানে দুর্ঘটনার প্রবণতা বাড়তে পারে। ক্রস ড্রেনেজ হিসেবে পানি নিষ্কাশন করে, অর্থাৎ বক্স কালভার্টের নিচে দিয়ে পানি নিষ্কাশন করা যায়। এবং এটা বক্স কালভার্টে যেহেতু বক্স আকারে অনেক বেশি ফাঁকা জায়গা থাকে, এজন্য অধিক পরিমাণে পানি নিষ্কাশন করে। পাইপ কালভার্ট নাম দেখে আমরা বুঝতে পারছি যে এগুলো সাধারণত পাইপের তৈরি হয়ে থাকে, অর্থাৎ কালভার্ট নির্মাণ করে তার নিচে বেশ কয়েকটি বড় সাইজের পাইপ যদি আমরা ভেতরে প্রবেশ করে দিই নির্মাণের সময়, তাহলে এটা হচ্ছে বক্স কালভার্ট, পাইপ কালভার্ট। পাইপগুলো কিসের হয়ে থাকে? পাইপগুলো স্টিলের হয়ে থাকে, তারপরে জিআই পাইপ হয়ে থাকে, আরসিসি হয়ে থাকে, অথবা সিসি পাইপও হয়ে থাকে। এটা পার্শ্ব রেলিং ছাড়া হয়ে থাকে। তারপরে যেহেতু পাইপ একটু পানি নিষ্কাশনের জন্য জায়গা কম থাকে, সে কারণে এটা কম পরিমাণে পানি নিষ্কাশন করে। ভরাট মাটির নিচে ক্রস ড্রেন হিসেবে আড়াআড়ি স্থাপন করা হয়। মাটি যদি ভরাট থাকে তাহলে ক্রস ড্রেন হিসেবে আড়াআড়ি শুধু পাইপ বসাই দিলেই এটা একটা কালভার্টের কাজ করে। আমি আশা করছি আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ। আসলে ক্লাসের মাঝখানে একটু পরপরই এটা চেক করছি যে কোনো ইন্টারাপশন হচ্ছে কিনা, কারণ গত ক্লাসে আমার এই ধরনের প্রবলেম হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক, যে কারণে হয়তো তোমাদের একটু বিরক্তির উদ্রেক হইতে পারে যে একটু পরপরই স্যার এটা চেক করে এই জন্য যে ক্লাসটা যেন নির্বিঘ্নে চলতে পারে। তো যাই হোক, আমি আবার আমার ক্লাসে ফিরে আসছি। পাইপ কালভার্ট পড়লাম আমরা, এখন আমরা দেখব স্ল্যাব কালভার্ট। সড়কের আড়াআড়ি ব্রিজ মেশনারির অ্যাবাটমেন্ট তৈরি করা হয়। স্ল্যাব কালভার্ট তৈরি করার আগে কি করা হয়? দুই পাশে ব্রিক দিয়ে অ্যাবাটমেন্ট তৈরি করা হয়। তারপরে তার উপর আরসিসি স্ল্যাব ঢালাই করা হয়। যেহেতু নামি স্ল্যাব কালভার্ট, সুতরাং এখানে স্ল্যাব থাকতে হবে। তো সেই স্ল্যাব থাকার আগে কি করা হয়? দুই পাশে ব্রিক মেশনারি অ্যাবাটমেন্ট তৈরি করে তার উপর আরসিসি স্ল্যাব ঢালাই করা হয়। এবং সেই স্ল্যাবটা ঢালাই করার সময় দুই পাশে এমনভাবে রড রাখা হয় যেন সাইডে রেলিং তৈরি করা যায়। স্ল্যাব ঢালাই শেষে স্ল্যাব শক্ত হলে প্রয়োজনীয় স্ট্রেংথ গেইন করলে তারপর আমরা রেলিং তৈরি করি। স্ল্যাবের উপর দিয়ে যানবাহন বা মানুষজন চলাচল করে। অধিক পরিমাণে পানি নিষ্কাশন করে, যেহেতু নিচে প্রচুর পরিমাণে ফাঁকা থাকে, সুতরাং এটা অধিক পরিমাণে পানি নিষ্কাশন করতে পারে কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন ছাড়াই। সর্বশেষ আমাদের রয়েছে আর্চ কালভার্ট। আর্চের সাথে তোমরা সবাই পরিচিত, সেগমেন্টাল আর্চ সম্পর্কে আমরা অনেক পড়েছি। যদি সেতুর উপরে কালভার্টের উপরে যদি আর্চ থাকে, তাহলে আমরা সেটাকে আর্চ কালভার্ট বলি। সড়কের আড়াআড়ি ব্রিক মেশনারি অ্যাবাটমেন্ট তৈরি করা হয়। ওই স্ল্যাব কালভার্টের মতোই আগে দুই পাশে ব্রিক মেশনারি অ্যাবাটমেন্ট তৈরি করা হয়। তার উপর কি করা হয়? অর্ধবৃত্তাকার অথবা সেগমেন্টাল আর্চ তৈরি করা হয়। আর্চের শীর্ষতল সড়কের পৃষ্ঠতলের বরাবর থাকে। বলা হচ্ছে যে আর্চের একেবারে শীর্ষতল, একেবারে উপরের তল এবং সড়কের পৃষ্ঠ একই বরাবর থাকবে। স্প্যান 3 মিটারের অধিক হয়ে থাকে, 10 ফিটের বেশি হয়ে থাকে। স্ল্যাবের ওপর যানবাহন চলাচল করতে পারবে। অধিক পরিমাণে পানি নিষ্কাশন করে থাকে। আর্চ কালভার্টের নিচ দিয়ে যেহেতু অনেক পরিমাণে জায়গা থাকে, সুতরাং এটা অনেক পরিমাণে পানি সহজেই নিষ্কাশন করতে পারে, কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয় না। আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলে, তারা এই ভিডিওটি আবার পুনরায় দেখতে হলে স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো, দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd। যারা আংশিক দেখেছো তারাও এই ওয়েবসাইট ভিজিট করলে এই ভিডিও সহ পরবর্তী ক্লাসগুলো তোমরা সেখানে ভালোভাবে দেখতে পারবে, যতবার ইচ্ছা তোমরা দেখতে পারবে। করোনার এই ক্রান্তিকালে তোমাদের সবাইকে আমি অনুরোধ করবো যে তোমরা সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, স্টে হোম, স্টে সেফ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।